জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরে 6 থেকে 11 জানুয়ারি জেলা পর্যায়ে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জনসংযোগে সব পেশা ধর্মের মানুষের কাছে গিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার কথা শোনা হবে। আমরা যে প্রোক্লেমেশনটা ড্রাফটিং রেডি করেছি, সেই প্রোক্লেমেশনটা বাংলার জনগণের প্রত্যেকটা অংশে ছড়িয়ে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেকটি পাড়ায় মহল্লায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শ্রমিক কলকারখানায় সব জায়গাতে একযোগে বাংলাদেশ ব্যাপী ঘোষণাপত্র সপ্তাহ উদযাপন করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এ নিয়ে আলোচনা করতে রাজধানী যাত্রাবাড়ী থেকে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক মশিউর রহমান। জনাব মশিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে আপনারা যে ঘোষণাপত্র প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির কথা বলছেন, এজন্য আসলে কতটা সময়কে যৌক্তিক বলে মনে করছেন আপনারা? দেখুন, আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রামের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। তো গত 4 মাসেও আসলে আমরা সরকারকে জুলাই ঘোষণাপত্র নিয়ে বা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে এখন পর্যন্ত আসলে তেমন কোনো প্রতিবাদ বা তেমন কোনো বিষয়ে আসলে কথা বলতে আমরা এখন পর্যন্ত দেখিনি, বা প্রতিবাদ লিপি পাঠের, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের বিষয়ে কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি। তো সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি সহ বাংলাদেশের আপামর জনগণের চাহিদার ভিত্তিতে আসলে জুলাই ঘোষণাপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত করেছিল। তো তখন সরকার বলল যে তারাই এটাকে আসলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করবে। তখন কিন্তু আমরা আমাদের যে কর্মসূচি ছিল বা আমাদের যে জুলাই ঘোষণাপত্রের যে প্রস্তাবনার জন্য যে শহীদ মিনার প্রোগ্রাম ছিল, সেটাকে কিন্তু আমরা পরবর্তীতে নাম পরিবর্তন করে আমরা অন্য নামে করেছি। তো সেক্ষেত্রে আমরা সরকারকে কিন্তু একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি, এবং ইতোমধ্যে সরকারের একজন উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে ছাত্রদের যে দেওয়া 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রকে ঘোষণা করতে হবে বা সরকারকে ঘোষণা করতে হবে, এবং সেই উপদেষ্টা তিনি বলেছেন যে 15 তারিখের মধ্যে আসলে ঘোষণাপত্র ঘোষণা করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা আশা করব যে 15 তারিখের মধ্যেই এই ঘোষণাপত্র রাষ্ট্র পাঠ করবে, সরকার পাঠ করবে, এবং এর জন্য আমরা সরকারকে যত প্রকারের সহযোগিতা করা দরকার সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি সহ বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতা, যারা বিপ্লবের ভ্যানগার্ড হিসেবে পরিচিত, তারা সে ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। যে 6 থেকে 11 জানুয়ারি জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তো এর মধ্য দিয়ে আসলে আপনাদের কি অর্জনের লক্ষ্য? দেখুন, আমাদের যে মহান মুক্তিযুদ্ধ 1971 সালে পরিচালিত হয়েছিল, সেই মহান মুক্তিযুদ্ধের একটি ঘোষণাপত্র ছিল। তো আমরা আসলে সাধারণ মানুষ আসলে আপনার প্রোক্লামেশন কি, এটা বাংলাদেশের আপামর জনগণ আসলে ওইভাবে বুঝে না। তাদেরকে আসলে ঘোষণাপত্র কি এবং এর কাজটা কি, এটা বোঝানোর জন্যই আসলে আমরা সমস্ত দেশব্যাপী 64 জেলায় আমরা 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আমরা ছড়িয়ে পড়বো, এবং আমরা আসলে সহজ ভাষায় মানুষকে বোঝানোর চেষ্টা করব যে জুলাই ঘোষণাপত্র যদি আমরা ঘোষণা করতে না পারি এবং যদি এটা ঘোষণা না হয়, তাহলে বাংলাদেশ রাষ্ট্র মানে 71 পরবর্তী সময়ে যে একটা ফ্রাজিল স্টেটে পরিণত হয়েছে, একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে, তার ছাড়া আসলে ভবিষ্যতেও কিছু হবে না। তো সেক্ষেত্রে এই বিপ্লবকে একদম স্থায়ী রূপ দেওয়ার জন্য এই ঘোষণাপত্র আমরা সাধারণ মানুষের কাছে, কৃষকের কাছে, শ্রমিকের কাছে, মাদ্রাসা ছাত্রের কাছে, আমরা আপামর জনগণের কাছে পৌঁছাবে, এবং আমরা ঘোষণাপত্র ধরে ধরে বলবো যে এই এই কারণগুলোতে, মানে আপনার কোন কোন কারণে আসলে বাংলাদেশ একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছিল, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা কি ছিল। তো সেখানে আমরা তাদের কাছে স্পষ্ট করব যে জনাব মশিউর, এই ঘোষণাপত্র নিয়ে কি সরকারের সাথে নাগরিক কমিটির কোনো ধরনের সমন্বয়ের অভাব বা দূরত্ব রয়েছে কিনা? দেখুন, ঘোষণাপত্র নিয়ে সরকারের সাথে আসলে কোনো প্রকারের দূরত্ব বা সমন্বয়হীনতা নেই। আমরা
ইতোমধ্যে আমাদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের সাথে আসলে এই বিষয়ে আসলে সরকার যে বলল যে তারা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করবে, তো তাদের কাজের অগ্রগতি আসলে কত দূর এই বিষয়টা জানার জন্য ইতোমধ্যে আমরা আমাদের পক্ষ থেকে একটি লিয়াজু কমিটি টিম করেছি। তো তারা হয়তো আপনার কিছুদিন মানে আজকাল বা 2-1 দিনের মধ্যেই তারা হচ্ছে সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে তার সাথে দেখা করে এই ঘোষণাপত্রের বিষয়ে আমাদের যে ড্রাফট আছে বা আমরা যেটা রেডি করেছি সেটা তাকে হয়তো প্রদান করা হবে এবং তার কাছ থেকে আসলে পরবর্তী আপডেট নেওয়া হবে যে কবে নাগাদ এটা ঘোষণা হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে, এবং আমাদের চাওয়া হচ্ছে সর্বোচ্চ 15ই জানুয়ারি পর্যন্ত আমরা সরকারকে সময়সীমা দিয়েছি। যদি এর মধ্যে যদি সরকার এটা বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, আর যদি না করা হয় তাহলে যেহেতু আমরা অতীতে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি, যদি সরকার এই কোনোভাবেই এই জুলাই ঘোষণাপত্র নিয়ে গড়িমসি করে বা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা হয়তো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। জনাব মশিউর রহমান, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে 2004 সালে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছিলেন ব্যবসায়ী আব্দুল মোতালিব। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলছে ফিনান্সিয়াল টাইমস। এক প্রতিবেদনে বলা হয়েছে লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটির বর্তমান মূল্য প্রায় 10 কোটি টাকা। এদিকে ডেইলি মেইল বলছে আওয়ামী লীগের ইইউ ও ব্রিটেনের লবিং ইউনিটে কাজ করেছিলেন টিউলিপ। আবারও আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তাকে নিয়ে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপকে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিব। শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে 2 বেডের ওই ফ্ল্যাটটি লন্ডনের কিং ক্রস এলাকার কাছে। 2004 সালে সেটি যখন টিউলিপ নেন তখন এর আনুমানিক মূল্য ছিল 3 কোটি টাকার মতো, আর এখন তা প্রায় 10 কোটি। এছাড়া ভোটার নিবন্ধন নথি থেকে পাওয়া তথ্যের আলোকে ফিনান্সিয়াল টাইমস বলছে এই শতকের শুরুর দিকে কিং ক্রসের ওই ফ্ল্যাটে থাকতেন টিউলিপ। পরে কয়েক বছর তার ভাই বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দেয়া আর্থিক বিবরণীতে 2টি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথাও উল্লেখ আছে। এ বিষয়ে জানেন এমন এক ব্যক্তিকে উদ্ধৃত করে গণমাধ্যমটি বলছে দুর্দিনে আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিবকে অর্থ সহায়তা দিয়েছিলেন টিউলিপের বাবা মা। সে কারণেই ফ্ল্যাটটি টিউলিপকে দেন তিনি। 70 বছর বয়সী মোতালিব থাকেন দক্ষিণ পূর্ব লন্ডনে। তবে ওই ঠিকানায় বসবাস করছেন মজিবুল ইসলাম নামের এক ব্যক্তি। তার বাবা 2014 থেকে 2024 সাল পর্যন্ত ছিলেন আওয়ামী লীগের এমপি। লন্ডনের টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার খবর এমন সময় এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এ নিয়ে 10 নম্বর ডাউনিং স্ট্রিটকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল টিউলিপ সিদ্দিকের ওপর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থা রয়েছে। টিউলিপ তার দায়িত্ব চালিয়ে যাবেন। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন টিউলিপ সিদ্দিক। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল বছর মোট 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন 12,608 জন। আর সড়ক, রেল ও নৌ দুর্ঘটনা মিলিয়ে নিহত হয়েছেন মোট 9,237 জন, আহত হয়েছে 13,190 জন। আগের বছরের তুলনায় 7.5% বেড়েছে মৃত্যু। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন 2024 সালে সড়ক দুর্ঘটনায় 168 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দুর্ঘটনার শিকার হয়েছেন। ইজি বাইক, মোটরসাইকেল, 3 হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে, মহাসড়কে অবাধ চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে সড়কের দুর্ঘটনা 1.54%, নিহত 7.50%, আহত 17.7
3% বেড়েছে। দুর্ঘটনা রোধ এবং বেপরোয়া গতিতে যানবাহন চলাচল বন্ধে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালানো হয়েছে। শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও র্যাব। ধলেশ্বরী টোল প্লাজায় যানবাহনের গতি, ফিটনেস ও লাইসেন্স যাচাই করা হয়। বিভিন্ন অপরাধে 50টির বেশি মামলা করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় 4টি বাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় বাসের যাত্রীদের জন্য অন্য বাসে ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল 2 সপ্তাহে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় 15 দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 12 জন। বাংলাদেশিদের জন্য দেশের বাইরে শ্রমবাজার আশঙ্কাজনকভাবে ছোট হয়ে আসছে। গত বছরই শ্রমবাজারের সংখ্যা 10 থেকে নেমেছে 6টিতে। এবছর বন্ধের আশঙ্কায় আরও কয়েকটি বাজার। এই দুরবস্থার জন্য সুনির্দিষ্ট গবেষণার অভাবকে দুষছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে দক্ষ জনশক্তি তৈরিতে পর্যাপ্ত উদ্যোগ না থাকা এবং অভিবাসন কূটনীতিতে দক্ষতা না থাকাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সুখবর নেই অভিবাসন খাতে। 5 বছরে 95% অভিবাসী গেছেন 10টি দেশে, আর 2024 সালে মাত্র 6টি দেশে গেছেন বাংলাদেশের অভিবাসীদের 90%। অর্থাৎ কমেছে অভিবাসন প্রত্যাশীদের গন্তব্য দেশের সংখ্যা, কমেছে নারী অভিবাসনও। গত বছর বিদেশে গেছেন 54,000 নারী কর্মী। রামরুর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, কোনো বাজার খুললেই চাহিদার বিষয়ে খোঁজ না নিয়ে সেখানে লোক পাঠানোর প্রবণতা বন্ধ করা উচিত। তাইওয়ানে আমাদের মার্কেট আছে, হংকংয়ে আমাদের মার্কেট আছে, আপনার ইউরোপে মার্কেট আছে কেয়ার গিভার নার্সিং এর। আমরা কি এটা তৈরি করতে পারবো? এই মুহূর্তে কি আমাদের সেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টারকে ইন্টারন্যাশনাল আপ টু ডেট? এই মার্কেটকে রিচ করতেছে আপনার কারা? ইন্ডিয়ান, ফিলিপিনোরা, কারণ তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি উদ্যোগের ফলেই দেশের বাইরে কোনো রকমই টিকে আছে বাংলাদেশের শ্রমবাজার। তবে এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় নানা অনিয়ম বাড়াচ্ছে ভোগান্তি। অর্থাৎ আমরা যদি সরকারিভাবে, এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেখানে আমাদের বাংলাদেশিরা যায়, অধিকাংশ যায়, আমরা যদি তাদের সাথে সমঝোতা স্মারকের পরিবর্তে আস্তে আস্তে বাইল্যাটারাল এগ্রিমেন্টের দিকে না আসি, তাহলে এটা আরও সংকুচিত হয়ে যাচ্ছে। যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা কূটনীতির ব্যাপারে, অভিবাসন কূটনীতি, আর বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রশিক্ষণগুলো হয়, যেমন ফরেন সার্ভিস একাডেমি, সেখানে যদি এটাকে একটা বাধ্যতামূলকভাবে ইনক্লুড করা যায়। উন্নত দেশগুলোর বদলে যেসব দেশে বাংলাদেশি কর্মী আছে সেখানে দূতাবাসে লেবার এবং প্রেস কর্মকর্তা নিয়োগে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলে গেলেন বড় পর্দার গুণীশিল্পী অঞ্জনা রহমান। শেষ হলো বাংলা চলচ্চিত্রের অনবদ্য এক অধ্যায়। পরিণীতা ও গাংচিল ছবির জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। দেশের গণ্ডি ছাড়িয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন বিদেশি চলচ্চিত্র। গতরাতে মৃত্যু হয়েছে তার। এফডিসিতে জানাজা শেষে বনানী কবরস্থানে হবে তার দাফন। জ্বরের পর ধরা পড়ে রক্তের সংক্রমণ। রাখা হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেলের লাইফ সাপোর্টে। সেই যুদ্ধ থেকে ফিরতে পারলেন না আর। চলে গেলেন না ফেরার দেশে। শেষ হলো রূপালী পর্দার এক অনবদ্য অধ্যায়। নৃত্যশিল্পী থেকে চলচ্চিত্রে আসেন অঞ্জনা রহমান। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশি দর্শকও দেখেছেন তার অভিনয় প্রতিভা। আর এই সিনেমা যাত্রা 1976-এ সোহেল রানার বিপরীতে প্রথম চলচ্চিত্র দস্যু বনহুরের পর আর তাকাতে হয়নি পেছন ফিরে। মাটির মায়া, অশিক্ষিতা, চোখের মণি, জিঞ্জির থেকে শুরু করে আনারকলি, অভিযান বিস্ফোরণ ও পরিণীতার মতো ছবির জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন দেশের চলচ্চিত্রের ইতিহাসে। দেশ ছাড়াও অভিনয় করেছেন 9 দেশের 13টি ভাষার সিনেমায়। পরিণীতা ও গাংচিল ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2বার। একাধিক জাতীয় স্বর্ণপদক এবং বাচসাস পুরস্কার পেয়েছেন কয়েকবার। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার স্বাভাবিক রাখতে 12 জানুয়ারি থেকে রাজধানীর 20টি পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।
এ সময় খামারিরা বলেন, রমজান উপলক্ষে প্রান্তিক খামারিরা সরকারকে সহযোগিতা করবে। রোজায় ডিম ও মুরগির দাম সহনীয় থাকবে। পর্যায়ক্রমে রাজধানীর 100টি পয়েন্টে ডিম মুরগির বিক্রি কার্যক্রম পরিচালনা করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বর্তমানে মুরগির বাজারে চড়া দামের জন্য গুটি কয়েক কর্পোরেট কোম্পানিকে দায়ী করে সংগঠনটি। সিন্ডিকেট ভেঙে দিতে সরকারি হস্তক্ষেপ দাবি করেন তারা। ডিম মুরগির বাজারে স্বস্তি আনতে পোল্ট্রি বোর্ড গঠন সহ 10 দফা দাবিও তুলে ধরে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ডিম মুরগির বাজারে অস্থিরতার জন্য প্রধান কারণ হচ্ছে পোল্ট্রি ফিড এবং মুরগির বাচ্চার সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে যতদিন বন্ধ করা না যাবে, এই সিন্ডিকেটকে যতদিন লাগাতে না যাবে, ততদিন কিন্তু বাংলাদেশের বাজারে ডিম মুরগি স্বস্তি আসবে না। পলিথিন শপিং ব্যাগে নিষেধাজ্ঞা কার্যকরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম। শনিবার সকালে রাজধানীর হাতিপুল ও পলাশী কাঁচা বাজারে সচেতনতামূলক অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এ সময় কর্মকর্তারা বিক্রেতাদের মাঝে পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরেন, কাপড়, কাগজ ও পাটের তৈরি পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন। তবে অভিযানে কোনো জরিমানা করা হয়নি। এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি পলিথিনের উৎপাদক পর্যায়েও নিয়মিত অভিযান ও জরিমানা করা হচ্ছে বলে জানান পরিচালনাকারী কর্মকর্তা। আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি ইজতেমা করবে জুবায়েরপন্থীরা, জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। সাতপন্থীদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলেও দাবি করেন তিনি। দুপুরে রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মামুনুল হক। টঙ্গী ময়দানে হত্যাযজ্ঞ ও নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। বিচারের পরই সাতপন্থীদের সাথে জুবায়েরপন্থীরা আলোচনায় বসবে বলেও জানান। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মাঝে ওলামাদের পক্ষ থেকে এবং দাওয়াত ও তাবলীগ শিক্ষা প্রতিষ্ঠান। বুধবারের পর আবার বাড়বে শীতের তীব্রতা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 9.4 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দুদিন দেখা মেলেনি সূর্যের। বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ। শীতে কাবু হয়ে পড়ে মানুষ। তবে শনিবার সকালে ফেরে স্বস্তি, দেখা মিলেছে সূর্যের। এতে কিছুটা কমেছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে 8 জানুয়ারি পর্যন্ত শীত কম অনুভূত হবে। এ সময় বিস্তৃতভাবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। পঞ্চগড় জেলা ছাড়া অন্য কোথাও এখন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ নেই এবং এটি 2-1 দিন অব্যাহত থাকবে। এই যে শীতের অনুভূতির যে তীব্রতা সেটা কমে যাবে। তবে 8 জানুয়ারির পর থেকে আবারও বাড়বে শীতের তীব্রতা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 8 তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং এরপরে এই স্পেলেও কোথাও কোথাও তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে। এদিকে 7 এবং 8 জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে শীতের তীব্রতা কমেছে সামান্য, তবে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা দাপট দেখাচ্ছে এখনো। পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা 1 অঙ্কের ঘরে। জেলায় 2 দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে 2 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। কনকনে শীতে স্থবির জনজীবন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশার দাপট। কঠিন আবহাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও দরিদ্র মানুষের। সকাল সকাল আমরা আড়তদারি করি, তো কৃষকের মাল আসতেছে, ঠান্ডা দিয়ে আসতেছে না, এই জন্য দেরি করে বাজার লাগতেছে। প্রচুর ঠান্ডা বাতাস। আগে যা ইনকাম ছিল ভাই এখন অর্ধেকও হচ্ছে না,
ঠান্ডার জন্য চলাফেরা মানুষ করতে পারতেছে না, পঞ্চগড়ে কঠিন অবস্থা। রংপুরে 1 মাস ধরে তাপমাত্রার পারদ 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। খড়কুটো জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন অনেকে, তবে এতেও পড়তে হচ্ছে বিপদে। 2 মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 42 জন। এদিকে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে নাটোরে। শীতে সব শরীর হাত পা পাকাটা হয়ে যাচ্ছে। বাতাসের কারণে সকাল থেকে সন্ধ্যা সারা রাত শীতে মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ বাইরে বেড়াতে পারছে না। শীত উপেক্ষা করে নওগাঁয় চলছে বুড়ো আবাদের তোড়জোড়। তবে শীতের কারণে কৃষি শ্রমিকরা কাজ করতে পারছেন না ঠিকমতো। প্রচন্ড ঠান্ডার কারণে আমরা কাজ কাম করতে পারছি না। মাঠে গেলে হাত শিশির করে। কুয়াশার কারণে এই রসুন, পেঁয়াজ, আলু এ ধরনের আবাদে অনেক ওষুধ দিচ্ছি, কিন্তু দিয়াও আমরা ঈদের ঠেকাইতে পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ সারা দেশেই দাপট দেখাচ্ছে শীত। ঘন কুয়াশার কারণে 9 ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে রাজবাড়ীর পাটুরিয়ার দৌলদিয়া ও মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে তো গত 2 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে যে এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে? জি, আমি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া অফিসের তথ্য যদি বলি, তাহলে পঞ্চগড়ে কিন্তু গতকাল এবং আজকে এই 2 দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 8 থেকে 10-এর মধ্যে উঠানামা করছে। গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। তো এই আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা যদি 8 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে সেই এলাকার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে। কিন্তু আমরা আসলে দেখছি যে প্রতিদিন কিন্তু সকাল 8টা থেকে 10টার মধ্যেই কিন্তু ঘন কুয়াশা ঢেকে থাকে গোটা এলাকা। পাশাপাশি ঘন কুয়াশার সাথে কিন্তু আপনার ঘন কুয়াশার সাথে গোটা এলাকা ঢেকে থাকে। এর পরবর্তী পর্যায়ে রোদ থাকে। 8টার মধ্যেই যখন রোদ উঠে যায়, এই রোদের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই যে স্বস্তি আসলে যারা খেটে খাওয়া মানুষ। আমি যদি আপনাকে এখনও একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে চারদিকে কিন্তু রোদ। রোদের কারণে আসলে সেই শৈত্যপ্রবাহ বা শীতের যে বিষয়টা, সেটি কিন্তু এখন নেই। কিন্তু আমরা আসলে যেটি দেখি যে বিকেলের পর থেকে, প্রতিদিন বিকেলের পর থেকে কিন্তু ঘন কুয়াশা শুরু হয়ে যায় এবং উত্তরের হিমশীতল বাতাস। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। চট্টগ্রামের চাঁদগাঁও বাকুলিয়া এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। মাঝে মধ্যে যে পানি পাওয়া যায় তাও ময়লা ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ বাসিন্দাদের। নাগরিক অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাব বলছে এখনো দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে গ্রাহকের দুর্ভোগ যাচ্ছে না। আর ওয়াসা বলছে সমস্যা সমাধানে একটি প্রকল্প চলমান রয়েছে। গেল বছর ওয়াসার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় তা পানের অনুপযোগী হয়ে পড়ে। সেই সমস্যা দূর হলেও এখন দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানির জন্য হাহাকার চলছে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও, বাকুলিয়া, রাহাত্তার পুল, ডিসি রোড 1 কিলোমিটার, কালামিয়া বাজার, মিয়া খান নগর সহ অনেক এলাকায়। পানি সংকটে থমকে গেছে গৃহস্থলীর কাজসহ দৈনন্দিন নানা কাজকর্ম। বিষয়টি ওয়াসাকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েও সুফল মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। দুর্গন্ধ পানি, আপনার গোসল করা যায় না, খাওয়া যায় না। মাঝে মধ্যে রাত্রেবেলা আসে না, সকালবেলা আসে, আবার সকালবেলা আসলে রাত্রেবেলা আসে না। এখন হয়তো স্কুল বন্ধ, কিন্তু অফিস আদালতে আমরা যারা অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকি, আমাদের তো পানির ক্রাইসিসটা দূর করতে হবে। সুপেয় পানি গ্রাহককে দিতে না পারা দুঃখজনক। এজন্য ওয়াসার নানা পর্যায়ে বসে থাকা অসাধু কর্মকর্তাদের দুষছেন ভোক্তা অধিকার সংস্থা ক্যাব। ফয়জুল্লাহ যারা সহযোগী, এখনো তারা তাদের যে পদে বহাল রয়েছেন, যার কারণে আগের যে গ্রাহকদের স্বার্থ উপেক্ষা করে যে ধরনের কাজ করা হয়েছে, এখনো সেটা চলমান আছে বলে আমাদের ধারণা। তবে পানিতে ময়লার বিষয় মানতে নারাজ ওয়াসার দাবি, আশপাশের টিউবওয়েলের আয়রন থেকে এ সমস্যা হতে পারে। তবে সংকট সমাধানে নতুন প্রকল্প চলমান রয়েছে। আমাদের WHO যে গাইডলাইন ফলো করে আমরা পানিটা দিই, তার রেঞ্জের মধ্যেই আছে।
তো এই কারণে এখনো আমাদের ধরেন যে ওইসব এলাকা আরও ইমপ্রুভ করা লাগবে, যার ফলে আমাদের আরেকটা প্রকল্প আসতেছে। চট্টগ্রাম নগরীতে দৈনিক পানির চাহিদা 58 কোটি লিটার, এর বিপরীতে 47 থেকে 48 কোটি লিটার পানি সরবরাহ করে ওয়াসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরার দেবহাটায় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কুলপুকুর এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনার খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অস্ত্রসহ আসাদুল গাজীকে আটক করে পুলিশ। তবে তল্লাশি চালিয়ে 3টি বিদেশি পিস্তল, 6টি ম্যাগাজিন ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে দেবহাটা থানায় দেওয়া হয়েছে। কুমিল্লা জেলায় প্রতি মাসে গড়ে অন্তত 200 মাদকের মামলা দায়ের হচ্ছে। আইনজীবীরা বলছেন, আদালতে মামলা জট ও বিচারে দীর্ঘ সূত্রতার কারণে পার পেয়ে যাচ্ছে আসামিরা। পাশাপাশি পাচার কাজে নিম্ন আয়ের নারীদেরকে ব্যবহার বাড়ছে। সীমান্ত এলাকার বিভিন্ন জেলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মাদক মামলার বিচারের দাবি স্থানীয়দের। ভারত থেকে আসা মাদকদ্রব্য কুমিল্লা সীমান্ত হয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রুট ধরে সারা দেশেই চলছে মাদক কারবারিদের আধিপত্য। কুমিল্লার জেলা আদালতে আটকে আছে প্রায় 19,000 মাদক মামলা। চলছে পুলিশের তদন্ত। বিচারিক পর্যায়ে আসে আমরা চেষ্টা করছি, আমরা পার্সু করছি আমাদের সাক্ষী যাতে দ্রুত যায় এবং সাক্ষী যাতে যত সময় বিচারক গ্রহণ করেন যে আমরা নজর রাখছি। আমাদের প্রসিকিউটর সহকারী প্রসিকিউটর নিয়োগ করা আছে। গত 1 বছরে মাদক পাচার ও বিক্রির অভিযোগে কুমিল্লায় গ্রেপ্তার হয়েছেন 2 শতাধিক নারী। অপরাধীরা নিজেদের আড়াল করতে মাদক পাচার ও ব্যবসায় ব্যবহার করছে নিম্ন আয়ের নারীদের। মামলা থাকা অবস্থায় তারা কিন্তু মাদক বেচা বিক্রি করতেছে। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি। জামিন হয়ে বাইরে হয়ে যায় এবং কি আদালত লং টাইম প্রসেস করার কারণে তারা মামলাগুলো বিচার সঠিকভাবে হয় বলে আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করে। পুলিশি তদন্তে গাফিলতির কারণে আদালতে মামলার জট। এর সুযোগে পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা, অভিযোগ আইনজীবীদের। নিষ্পত্তির জন্য আমাদের সুস্পষ্ট সাজেশন হচ্ছে মাদকের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা, মাদকের মামলা বিচারের জন্য অ্যাজ পার ল। দ্বিতীয়ত হচ্ছে যত দ্রুত সম্ভব চার্জশিট দাখিল করা। লিগ্যাল জাস্টিস করতে গিয়ে সেক্ষেত্রে আমরা দেখা যাইতেছে যে শুধু এই রাষ্ট্রের সাক্ষীর অভাবে আমাদের মাদকের মামলা অনেক ঝুলে গেছে। জেলার বিভিন্ন থানায় প্রতি মাসে গড়ে অন্তত 200 মাদকের মামলা দায়ের করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখনো শেষ হয়নি স্টল, প্যাভিলিয়ন তৈরির কাজ। তীব্র শীতের কারণে মেলায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতিও ছিল কম। আগামী সপ্তাহ থেকে বেচাকেনা জমজমাট হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। ক্রেতা আকর্ষণে বিক্রেতাদের হাকডাক শুনে নিউ মার্কেট কিংবা গুলিস্তান এলাকা মনে হলো এ দৃশ্য পূর্বাঞ্চলে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মাসব্যাপী মেলায় তেমন সাড়া নেই ক্রেতা দর্শনার্থী, তাই এমন হাকডাকেও মিলছে না প্রত্যাশিত ক্রেতা। টুকটাক কাস্টমার আছে, আলহামদুলিল্লাহ, আশা করি ভালো হবে। আমরা আপনার 4 বছর ধরে করতেছি, তো মোটামুটি আমাদের এখন তো খারাপ হয় নাই। এটা আন্তর্জাতিক মেলা, যেহেতু আমরা এই লোকালের মতো কোনো কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি সেটা আন্তর্জাতিক মানের কোনো কিছু ভালো কিছু হোক। তাই আমরা লোকালের মতো যদি এখানে ফ্যাসিলিটি পাই সেটা তো আর হলো না। মেলা ঘুরে দেখা যায় এখনও চলছে স্টল প্যাভিলিয়ন তৈরির কাজ। মেলায় মানসম্পন্ন পণ্য না পাওয়ায় হতাশ ভোক্তারা, আর ব্যবসায়ীদের আশা আগামী সপ্তাহ থেকে ভালো বিক্রি হবে। কয়েকদিন থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি লোকজনের সমাগম অনেক বেশি এবং আমরা এক্সপেক্ট করতেছি মেলাটা অনেক ভালোই চলবে। আর আমাদের স্টলে তো অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে এবং সবাই খুব খুশি, অনেক গেমিং জোন আছে। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার সাজানো হয়েছে জুলাই ছাত্র আন্দোলন ঘিরে। চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিনে রাত 10টা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে খাগড়াছড়ির মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এতে আতঙ্কে সেবা নিতে আসা রোগীরা। এছাড়া হাসপাতালে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। দ্রুত সংকট সমাধানের দাবি স্থানীয়দের। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ভবন 80-র দশকের। জরাজীর্ণ ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম। 50 বছরের পুরনো ভবনের বেশ কয়েকটি জায়গায় দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। এতে সবসময় আতঙ্কে থাকেন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও রোগীরা। হাসপাতাল তো এমনি জীর্ণশীর্ণ অবস্থায় আছে, জায়গায় জায়গায় খুলে পড়ে যাচ্ছে,
রোগীরা থাকতে এমনি একটু সমস্যা। জায়গা অনেক মানে ফাটল ধরছে, এগুলা তো ভাঙ্গা পড়া বলে অনেক ভয় করে। বর্ষাকাল যখন আছে তো পানি পড়বে। ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন চিকিৎসক ও ১১ জন নার্স থাকার কথা। তবে কর্মরত আছেন ৪ জন চিকিৎসক ও ৪ জন নার্স। সবচেয়ে বড় হচ্ছে অবকাঠামো, জনবল সংকট, ডাক্তার নার্স সবকিছুতে সংকট। আর আমাদের বিল্ডিং হচ্ছে অনেক পুরনো, বিশেষ করে এটা ৭৯ সালের বিল্ডিং, জরাজীর্ণ, এবং এটা যদি ঠিক করা না হয় তাহলে ভবিষ্যতে যে কোনো একটা দুর্ঘটনা তো ঘটবেই। জনবল নিয়োগের পাশাপাশি নতুন ভবন নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এর সাথে আমাদের অনেকগুলো জনবলের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। আমাদের পুরা খাগড়াছড়ি জেলায় মাত্র 2 জন এক্স-রে টেকনিশিয়ান আছে। আমাদের যদি নতুন করে ডাক্তার পদায়ন করা হয় তাহলে মহালছড়ি সহ বিভিন্ন উপজেলায় আরও সেবা আমরা উন্নত সেবা প্রদান করতে পারবো। এই হাসপাতালে প্রতিদিন অন্তত ৫০০ মানুষ চিকিৎসার জন্য আসেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।